আজ আমরা দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে আলোচনা করতে চলেছি বাংলা কবিতা ক্রন্দনরতা জননীর পাশে, কবি মৃদুল দাশগুপ্ত। বাংলা কবিতা ক্রন্দনরতা জননীর পাশে, কবির নাম মৃদুল দাশগুপ্ত। কবিতাটি আলোচনার পূর্বে আমরা কবি মৃদুল দাশগুপ্ত সম্পর্কে দু চার কথা জেনে নিই। কবি মৃদুল দাশগুপ্তের জন্ম ৩ এপ্রিল ১৯৫০ খ্রিস্টাব্দ। জন্মস্থান শ্রীরামপুর, হুগলি। পিতা জ্যোৎস্না কুমার দাশগুপ্ত এবং মাতার নাম শান্তনা দাশগুপ্ত। প্রথমে পূর্ণচন্দ্র বিদ্যালয়ে ও পরে শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে তিনি শিক্ষালাভ করেন। এরপর উত্তরপাড়ার প্যারিমোহন কলেজ থেকে জীবন বিজ্ঞানের স্নাতক হন। কলেজ জীবনেই তাঁর কবিতা লেখার শুরু। কিছুদিন শ্রীরামপুর ইউনিয়ন ইনস্টিটিউটে শিক্ষকতা করার পর ১৯৭৮ খ্রিস্টাব্দ থেকে পাকাপাকিভাবে তিনি সাংবাদিকতা শুরু করেন। প্রথমে পরিবর্তন সাপ্তাহিক এবং তারপর যুগান্তর পত্রিকায়। ১৯৯১ খ্রিস্টাব্দে আজকাল পত্রিকায় যোগ দেন। এখনও সেই পত্রিকার সঙ্গে যুক্ত রয়েছেন। কবি মৃদুল দাশগুপ্ত বাইসন ও শত জলঝর্ণার ধ্বনি নামে দুটি লিটল ম্যাগাজিনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার প্রথম কাব্যগ্রন্থ হচ্ছে জলপাই কাঠের এসরাজ, এবং তার অন্যান্য কাব্যগ্রন্থগুলির মধ্যে এভাবে কাঁদে না, গোপনে হিংসার কথা বলি, সূর্যাস্তে নির্মিত গৃহ, সোনার বুদবুদ, ধানক্ষেত থেকে প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। কবিতার সহায় ও ৭-৫ নামে দুটি গদ্য সংগ্রহ তার প্রকাশিত হয়েছে। এছাড়া আছে ছড়ার বই, আমপাতা জামপাতা, ছড়া ৫০ ও রঙিন ছড়া। ন্যাশনাল রাইটার্স অ্যাওয়ার্ড, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি পুরস্কার ও রবীন্দ্র পুরস্কারে কবি মৃদুল দাশগুপ্ত সম্মানিত হয়েছেন। এখনও এই প্রথিত যশা কবি আমাদের মধ্যে রয়েছেন, এটি আমাদের সৌভাগ্য। ক্রন্দনরতা জননীর পাশে, কবি হলেন মৃদুল দাশগুপ্ত। এই কবিতাটি কবি মৃদুল দাশগুপ্তের ধানক্ষেত থেকে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থের নাম ধানক্ষেত থেকে। ধানক্ষেত থেকে এই কাব্যগ্রন্থটিতে ২১টি স্বল্প আয়তনের কবিতা সংকলিত হয়েছে। তার মধ্যে থেকে এই ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটি ১০ সংখ্যক কবিতা রূপে চিহ্নিত হয়েছে। আমরা এই কবিতাটি আলোচনার পূর্বে এই কবিতার প্রেক্ষাপট সম্পর্কে বা কোন পটভূমিতে এই কবিতাটি লিখিত হয়েছে সে সম্পর্কে দু চার কথা জেনে নিই। তাহলে আলোচনার করবার সময় বা কবিতাটি পড়তে গিয়ে তোমাদের ব্যাপারটি বুঝতে সুবিধা হবে। কবি মৃদুল দাশগুপ্তের ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটি ২০০৬ সালের সিঙ্গুর আন্দোলনের পটভূমিতে লেখা। সিঙ্গুর আন্দোলন সেই সময়কার রাজনৈতিক জগৎকে এক প্রবলভাবে আলোড়িত করেছিল, যা থেকে কবি মৃদুল দাশগুপ্ত তার কবি মানসকে মুক্ত রাখতে পারেননি। এই কবিতাটিতে তাই তিনি জননী অর্থাৎ মাতৃভূমির পাশে, যে মাতৃভূমি নাকি কাঁদছে, ক্রন্দনরতা, তার পাশে তিনি দাঁড়াতে চেয়েছেন। তারই বহিঃপ্রকাশ এই কবিতার ছত্রে ছত্রে অনুরণিত হয়েছে। আমরা এই কবিতার বিষয়বস্তু একটু সংক্ষেপে জেনে নিই। ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি আদ্যন্ত একটি ইস্তাহার ধর্মী কবিতা। সেই ইস্তাহার রাজনৈতিক না সামাজিক না আমাদের দৈনন্দিন জীবন ভিত্তিক, তার সে সম্পর্কে আমাদের মনে প্রশ্ন থেকে যায়।
কবি কিন্তু এই প্রশ্নের সঠিক কোনো উত্তর দেননি। প্রশ্নের উত্তর নির্বাচন করার দায়ভার চাপিয়ে দিয়েছেন পাঠকের ওপর। আমরা চিরকালই দেখেছি ক্ষমতাসীন শক্তি কিন্তু তার মূল অবলম্বন প্রজাদের কথা, নাগরিকদের কথা ভুলে থেকেছে। সকলেই জানি আমরা শাসকের ভুল নীতি, স্বৈরতান্ত্রিক চরিত্র বিভিন্ন সময়ে বিভিন্ন দেশকে বিপর্যস্ত করেছে। মানুষের নিশ্চিন্ত জীবন আর চেনা ছক, শান্তির বাতাবরণ এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে। যুগে যুগে এ কিন্তু ঘটেই চলেছে, আজও তার ব্যতিক্রম নয়। 2006 সালের সিঙ্গুর আন্দোলনও তেমনই একটি ঘটনা, যা গ্রামাঞ্চলের শান্ত পরিবেশ, চেনা ছক, চেনা গণ্ডিকে প্রবলভাবে আন্দোলিত করে দিয়েছিল। মানুষ, গৃহবধূ, আবাল বৃদ্ধ বনিতা তাদের পরিচিত গৃহের সীমারেখা পেরিয়ে পথে নেমেছিলেন, যা কবি হিসেবে মৃদুল দাশগুপ্তকেও আন্দোলিত করেছিল। আর সেই অস্থির সময়ে কবি সামাজিকভাবে নিজেকে দায়বদ্ধ করতে চান। ক্রন্দনরতা মাতৃভূমির পাশে তিনি দাঁড়াতে চান। কবি মনে করেন, যদি তিনি এই দুঃসময়ে তার মাতৃভূমির পাশে না দাঁড়ান, তাহলে তার সাহিত্য, সঙ্গীত কিংবা চিত্রকলার সৃষ্টি মূল্যহীন হয়ে যেতে বাধ্য। কারণ আমরা জানি আর্ট ফর লাইফ সেক, মানে শিল্প জীবনের জন্য। জীবন থেকে বিচ্ছিন্ন কোনো দ্বীপের বাসিন্দা কিন্তু শিল্পী, সাহিত্যিক, কবিরা নন। তাই সমাজ জীবনের দর্পণ হয়ে ওঠে সাহিত্য। কবি দেখেছেন তার নিহত ভাইয়ের মৃতদেহ, কবি দেখেছেন তার কোনো বোনের ছিন্ন ভিন্ন মৃতদেহ যা পাওয়া গেছে জঙ্গলে। এই সমস্ত দৃশ্য কবি মনকে ব্যথিত করেছে। তিনি তীব্র ক্রোধের জন্ম দিয়েছে। তিনি প্রতিবাদী হয়ে উঠেছেন, কারণ তিনি ভালোবাসেন তার দেশকে, সমাজকে। এবং দেশ বা সমাজ কোনো অপার্থিব বিষয় নয়। দেশ গঠিত হয় তার মানুষ নিয়ে, সমাজ গঠিত হয় সামাজিক মানুষ নিয়ে। তাই সমাজের প্রতি ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা কবির সমাজভুক্ত মানুষের প্রতি ভালোবাসায় পরিণত হয়। শোষকের চক্রান্তে এই মর্মান্তিক দৃশ্য দেখে কবির পক্ষে স্থির থাকা সম্ভব ছিল না। অদৃশ্য বিধির বিচার চেয়ে, বিধি অর্থাৎ ভগবানের বিচার চেয়ে আকাশের দিকে তাকিয়ে নীরবে নিশ্চুপ হয়ে বসে থাকা। হাত গুটিয়ে বসে তিনি থাকতে পারেননি। তিনি এই কবিতায় একটা জায়গায় বলেছেন, আমি তা পারি না। এভাবে নিশ্চুপ হয়ে চুপ করে বসে থাকতে কবি পারেন না। যখন মানবাত্মা কাঁদছে, যখন তার দেশমাতা কাঁদছে, সেই মুহূর্তে কবি নিজেকে তার থেকে সরিয়ে রাখতে পারেন না। তাই কবিতায় তিনি জাগিয়ে রাখেন তার বিবেক। আমাদের কিন্তু অন্য আরো পাঁচটি প্রাণীর থেকে আলাদা করে। কারণ মানুষ হচ্ছে বুদ্ধিমান জীব, কারণ তার আছে মনন, তার বিবেক। শুধু বুদ্ধি নয়, মনন এবং বিবেকের কারণেই মানুষ হয়ে উঠেছে। মান এবং হুঁশ, এই দুয়ের মিলিত ভাবনা থেকেই মানুষ সৃষ্টি। তাই কবি এই যে ভাবনা থেকেই তিনি বলছেন, তিনি কবিতার মধ্যে, কারণ তার একমাত্র হাতিয়ার কলম, তার একমাত্র মাধ্যম চিন্তা ভাবনা প্রকাশের তার এই কবিতা, তার সাহিত্য, তাকেই তিনি অবলম্বন করেছেন। যে যেভাবে পেরেছে এগিয়ে এসেছে সেই সময়। তাই কবিও নিজের মাধ্যমকে হাতিয়ার করে, কলমকে হাতিয়ার করে এগিয়ে এসেছেন। তিনি বলছেন, তাই কবিতার মধ্যে তিনি বিবেককে জাগিয়ে রেখেছেন। বারুদের মতো সেই বিবেক জেগে থাকে,
বারুদ যেমন বিস্ফোরণের পূর্বে জড় পদার্থের মতো, তেমনি এই সাহিত্য জনে জনে পাঠকে পাঠকে পৌঁছে যাওয়ার পূর্বে জড় পদার্থ সেই বারুদের মতো। জড় হলেও অমিত তার শক্তি, বিনাশী তার শক্তি তার মধ্যে কিন্তু সুপ্ত অবস্থায় রয়েছে। তাই কবিতার মধ্যে যে বিবেককে তিনি জাগিয়ে রেখেছেন তা আজকে বারুদের মতো হলেও সেই বিবেক বিস্ফোরণের অপেক্ষায় রাখে, জনমানসে বিস্ফোরণের অপেক্ষায় রাখে। প্রতিবাদী কবি হিসেবে কবির এই কবিতাটি সত্যি অনস্বীকার্য এবং তার যে প্রভাব পাঠকের হৃদয়ে তাও অনস্বীকার্য। এবার আমরা মূল কবিতার মধ্যে প্রবেশ করব। এবার আমরা মূল কবিতাটি আলোচনা করব। ক্রন্দনরতা জননীর পাশে, কবি মৃদুল দাশগুপ্ত। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? কবি বিংশ একবিংশ শতাব্দীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে সমাজের বুকে যে রাজনৈতিক প্রতিবাদকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা প্রত্যক্ষ করেছেন, লক্ষ্য করেছেন। তার সন্তানদের পদদলিত হতে দেখে দেশ মাতৃকা যেন ক্রন্দনরতা। তাই সেই ক্রন্দনরতা দেশ মাতৃকা তথা সকল ক্রন্দনরতা জননীর পাশে তিনি থাকতে চেয়েছেন। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি। মানুষ যখন বিপর্যস্ত, বুকে জমে থাকা প্রতিবাদকে প্রকাশ করতে চেয়েছে, যখন নেমে এসেছে সরকারের দমন পীড়ন, যখন মানবাত্মা বিচলিত, ঠিক সেই অচলাবস্থার মধ্যে কবি দুর্দশাগ্রস্ত মানুষের পাশে, ক্রন্দনরতা জননীর পাশে দাঁড়াতে চেয়েছেন। তাই তিনি বলছেন, যদি এখন আমি না থাকি তাহলে কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি? তাহলে তিনি বলতে চাইছেন, যদি আমি এই বিপদের সময়ে তাদের পাশে না দাঁড়াতে পারি তাহলে আমার সাহিত্য চর্চা, শিল্প চর্চা সবই ব্যর্থ হয়ে যাবে। আসলে কবি আর্ট ফর আর্টসেকে বিশ্বাসী নয়, তিনি আর্ট ফর লাইফসেকে বিশ্বাসী। তার কাছে সাহিত্য হলো সমাজ জীবনের দর্পণ। তাই সমাজ থেকে কবি মন কখনোই বিচ্যুত হতে পারেননি। সমাজ যখন অস্থির সময়ের মধ্য দিয়ে চলেছে, তখন কবি কি করে নিশ্চুপ হয়ে নীরবে শান্তিতে বসে সাহিত্য চর্চা, শিল্প চর্চা করবেন? এটা বাস্তবতা নয়। তাই মানুষের জীবন যখন অনিশ্চয়তার মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছে, তখন সেই অনিশ্চয়তার ছাপ অবশ্যই সাহিত্যেও পড়বে। ঠিক তার পরের প্যারাগ্রাফে আমরা দেখি, নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ। ক্রোধ কেন হবে? যে তার এক সহভাত্রী, যারা এই সহযোদ্ধা, যারা এই আন্দোলনের, তাদের নিহত হতে দেখে কবি কিন্তু ক্ষুব্ধ হয়েছেন। তার হৃদয়ে ক্ষোভের সঞ্চার ঘটেছে। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ। গণ আন্দোলনের যারা শহীদ, তাদেরকেই তিনি বলছেন নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ। কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ? নিহত ভাইয়ের সব দেহ, সব অর্থাৎ মৃতদেহ, সব দেহ দেখে যদি আমার হৃদয় ক্ষুব্ধ না হয়, যদি আমি ক্ষোভে ফেটে না পড়ি, তাহলে আমার মূল্যবোধ বৃথা, ভালোবাসা বৃথা। তাই তিনি বলছেন, মানব সন্তান যখন মৃত, মানব সন্তান যখন অত্যাচারিত, যখন অত্যাচারীর খড়গকৃপাণ মানুষের উপর নেমে এসেছে, তখন আরেকজন মানুষ হিসেবে, সহ নাগরিক হিসেবে নীতি নৈতিকতা বিবর্জিত হয়ে তিনি থাকতে পারবেন না। তিনি সাহিত্যিক হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধ। সমাজকে তিনি ভালোবাসেন, সমাজের মানুষকে তিনি ভালোবাসেন। তাই সেই সন্তানেরা যখন নিষ্পেষিত, তখন তিনি যদি চুপ করে থাকেন, তাহলে তিনি
সমাজপ্রেমিক, মানব প্রেমিক বলে নিজেকে দাবি করতে পারবেন না। তার মূল্যবোধ, হিতাহিত জ্ঞান, তার বিবেকবোধ সবই বৃথা হয়ে যাবে। পরের প্যারাগ্রাফে আমরা দেখি, যে মেয়ে নিখোঁজ, ছিন্ন ভিন্ন জঙ্গলে তাকে পেয়ে। আরেকজন বোনের কথা বলছেন, যে ভগিনী সমাজের কিছু কুচক্রী মানুষের লোলুপ দৃষ্টির শিকার হয়ে তাদের পাশবিক বাসনাকে পরিতুষ্ট করার জন্য অপহৃত হয় এবং তারপর নিজ মানসিকতা সম্পন্ন করার পর তাকে নিগ্রহ করার পর তাকে ছিন্ন ভিন্ন অবস্থায়, মৃত অবস্থায় জঙ্গলে ফেলে যখন তারা পালিয়ে যায়। এই রকম পৈশাচিক বর্বর দৃশ্য দেখে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? আমাদের বাঙালিদের একটা অপবাদ আছে, আমরা বরাবরই ভাগ্যের হাতে নিজেকে সঁপে দিয়ে বড় বেশি নিশ্চিন্ত জীবন যাপন করতে ভালোবাসি। কিন্তু কবি বাঙালি হয়েও এই বিষয়টির প্রতি তীব্র কষাঘাত করেছেন। এখনো যদি আমি বিধির বিচার চেয়ে এই রকম দুর্নীতির প্রতিবাদ না করে ভগবান বিচার করবেন শুধু এই কথা বলে চুপ করে বসে থাকি, তাহলে মানুষ হিসেবে কবি বলছেন আমার জন্ম বৃথা। আমি চুপ করে বসে থাকতে পারবো না নিহত ভাইয়ের মৃতদেহ দেখে, আমি চুপ করে বসে থাকতে পারবো না নিহত ভগিনীর ছিন্ন ভিন্ন মৃতদেহ জঙ্গলে পেয়ে, আমি চুপ করে আকাশের দিকে তাকিয়ে ভগবানের বিচার চেয়ে বসে থাকতে পারবো না। আমাকে কিছু একটা করতে হবে, হাত গুটিয়ে বসে থাকা চলবে না। কবি পারছেন না বসে থাকতে। কি করতে চাইছেন তিনি? পরবর্তী প্যারাগ্রাফে কবি তারই ইঙ্গিত দিয়েছেন। আমি তা পারি না, পারি কেবল সেই কবিতায় জাগে। আমি তা পারি না, যা পারি কেবল সেই কবিতায় জাগে। কবি বলছেন আমি তা পারি না। কিভাবে, কি পারেন না কবি? কবি পারেন না নিহত ভাইয়ের সব দেহ দেখে, নিহত ভগিনীর ছিন্ন ভিন্ন মৃতদেহ দেখে, মানবতার এই অপমান দেখে, ক্রন্দনরতা জননীর এই রকম অবস্থা দেখে চুপ করে আকাশের দিকে ভগবানের বিচারের জন্য অপেক্ষা করে বসে থাকতে পারেন না। কিন্তু কি পারেন? কবির ক্ষমতাও সীমিত। কি পারেন? যা পারি কেবল সেই কবিতায় জাগে। কি পারেন? কবি শুধুমাত্র সাহিত্যকে অবলম্বন করতে পারেন। তার ক্ষমতা সীমিত, কিন্তু সেই সীমিত ক্ষমতার মধ্য দিয়ে তিনি প্রতিবাদে গর্জে ওঠেন। সেই কবিতায় জাগে আমার বিবেক, আমার বারুদ বিস্ফোরণের আগে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। আমরা বলি যখন বিস্ফোরণের আগে বারুদ কিন্তু জড় পদার্থ, বিস্ফোরণের আগে বারুদের কোনো অপরিসীম যে বিনাশী শক্তি সে সম্পর্কে কিন্তু সে মানুষ কিন্তু ওয়াকিবহাল নয়। কিন্তু ওই জড় অবস্থাতেও অমিত শক্তি সুপ্ত অবস্থায় রয়েছে কবির বিবেকও ঠিক তেমনি বিস্ফোরণের জনমানসের মধ্যে বিস্ফোরণের আগে তার যে ক্ষোভ তা সুপ্ত অবস্থায় রয়েছে। তা রয়েছে কিসের মতো? তা রয়েছে বারুদের মতো সুপ্ত অবস্থায়। ঘৃণার বারুদের আকারে কবিতায় জমা হচ্ছে যা, তা অচিরেই বিস্ফোরণ ঘটাতে সক্ষম হবে, এটাই কবি বলেছেন। আমরা কবিতাটির আলোচনা এখানেই শেষ করলাম। এবার আমরা কয়েকটা ইম্পর্টেন্ট লাইন নিয়ে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে লাইনটি আমরা বেছেছি সেটি হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি। এখন বলতে একটি দুঃসময়ের কথা বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কথা বলেছেন, যে রাজনৈতিক অস্থিরতার সময়ে সমগ্র যে মাতৃভূমি কবির ক্রন্দনরতা, তাই এই দুঃসময়ে কবি বলছেন যে যদি তিনি না থাকতে পারেন সন্তান হিসেবে, তার ভাইয়ের পাশে, তার বোনের পাশে যদি না থাকতে পারেন, তাহলে তিনি তার মূল্যবোধ সম্পর্কে যথেষ্ট প্রশ্ন থাকে এবং তিনি কিন্তু বলছেন যে তার সাহিত্য চর্চা বৃথা হয়ে যাবে। ছোট কবিতা, স্বল্প আয়তনের কবিতা, সব লাইনই ইম্পর্টেন্ট, তবু আমরা কয়েকটা লাইন একটু বেছেছি, সেগুলো নিয়ে আলোচনা করব। আসলে দেশ জননী রক্তমাংসের জননীর মতো কবির কাছে তার কোলে দুঃখী অসহায় নিরন্ন সন্তানদের কষ্ট তিনি সমানভাবে অনুভব করেন। সমাজের এক শ্রেণীর শোষক সম্প্রদায় সমগ্র সামাজিক তথা রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন ঘটানোর জন্য
আপামর জনসাধারণের ওপর নৃশংস অত্যাচার যখন চালায়, তখন সেই তাণ্ডব লীলা দর্শন করে দেশমাতা নিজেকে আর সংবরণ করতে পারেন না, তিনিও ক্রন্দনরতা হয়ে পড়েন। কবি বলছেন যে এই সময়ে যদি আমি চুপ করে বসে থাকি তাহলে কিন্তু সেটা আমার পক্ষেও কিন্তু মানে সেটা সমীচীন হবে না। এই রকম পরিস্থিতিতে কবি বলছেন এখন যদি আমি দেশমায়ের পাশে না থাকি এই দুঃসময়ে, তাহলে আমার সাহিত্য চর্চা বৃথা। তারপরের অংশতে তিনি বলছেন কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে আঁকা আঁকি। এই লাইনেরই পরবর্তী অংশ, যদি ক্রন্দনরতা জননীর পাশে তিনি এই দুঃসময়ে না থাকতে পারেন, এই বিপর্যয়ের সময় না থাকতে পারেন, তাহলে তার আঁকা লেখা এগুলো সব বৃথা হয়ে যাবে। তারপরে তিনি বলছেন নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। বলছেন এই যে নিহত ভাই, একটু আমরা কবিতা আলোচনা করার সময় তিনি দেখেছেন যে এই যে সমস্ত গণ আন্দোলনের শহীদ ভাইয়েরা তাদের মৃতদেহ দেখে কবি নিজেকে আর সম্বরণ করতে পারেননি, তার হৃদয়েও ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে, তিনি ক্রুদ্ধ হয়েছেন। তাহলে যদি তিনি ক্রুদ্ধ না হন তাহলে সমাজের প্রতি ভালোবাসা, সমাজের প্রতি দায়বদ্ধতা, মূল্যবোধ কবির কিন্তু বৃথা হয়ে যাবে। শেষে গিয়ে বলছেন আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে। এখানে তিনি বলছেন সেই ছিন্ন ভিন্ন জঙ্গলে ছিন্ন ভিন্ন ভগিনীর মৃতদেহ দেখে, নিহত ভাইয়ের সব দেহ দেখে তিনি নিজেকে চুপ করে রাখতে পারছেন না। তাই বলছেন আমি এখানে আকাশের দিকে ভগবানের বিচার চেয়ে নীরবে হাত গুটিয়ে বসে থাকতে পারবো না। পরবর্তী লাইনটি আমরা দেখি আমি তা পারি না। এইভাবে চুপ করে বসে থাকতে কবি পারেন না। কি পারেন না কবি? কবি এই রকম দুঃসময়ে ক্রন্দনরতা জননীর পাশে চুপ না দাঁড়িয়ে চুপ করে বসে থাকতে পারেন না। তিনি নিহত ভাইয়ের সব দেহ দেখে ক্রুদ্ধ না হয়ে পারেন না। তিনি জঙ্গলে কোনো ভগিনীর মৃতদেহ ছিন্ন ভিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখে চুপ করে বসে থাকতে পারেন না। আকাশের দিকে বিধির বিচার চেয়ে চুপ করে বসে থাকতে পারেন না। তাই কবি বলছেন আমি তা পারি না। কি পারেন? তিনি পারেন, তার একমাত্র মাধ্যম হচ্ছে সাহিত্য, তাই তিনি কলমে ধরেছেন। আর শেষে বলছেন আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে। খুব ইম্পর্টেন্ট একটা লাইন। কবির যে মানস বা কবি মনন, সেখানে যে ক্ষোভ পুঞ্জীভূত হয়েছে সেটা বারুদের মতো, সেটি বিস্ফোরিত হবে, বিস্ফোরণে বাণী রূপ লাভ করবে। কিন্তু তার আগে তার যে বিবেক বোধ সেটি বারুদের মতো রয়েছে। বারুদ জড় পদার্থ হলেও অমিত তার বিনাশী শক্তি। সেই কথাই কবি বলছেন আজকে আমার হৃদয়ে যে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, যে ক্রোধ পুঞ্জীভূত হচ্ছে, তা যখন লেখনীর আকার ধারণ করবে তখন সেটা বিস্ফোরিত হবে। মূলত আমরা এই যে কটা লাইন আমরা আলোচনা করলাম সেগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট কিছু লাইন। তবে ছোট যে কবিতা সেহেতু তোমরা প্রত্যেকটা লাইনই আলোচনা করবে এবং উত্তর তৈরি করবে। তোমরা টেক্সটটা একটু ভালো করে পড়বে, তাহলে তোমাদের এমসিকিউ এসএকিউ এই উত্তরগুলো দিতেও তোমাদের সুবিধা হবে। আমরা ক্রন্দনরতা জননীর পাশে এই কবিতাটির আলোচনা আজকে তাহলে এখানেই শেষ করলাম।